হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো গতকাল আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে দুপুর 3:30 থেকে। সেই ম্যাচটা কেকেআর কোনো রকমে মাত্র 1 রানে জিতে গেছে আরসিবির এগেনস্টে। আরসিবি কিন্তু ম্যাচটা হেরে গেছে এবং এই হারের ফলে আরসিবির অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবারের আইপিএলে প্লে অফসে পৌঁছানোর সম্ভাবনা বা আশা সেটা কিন্তু বলা যায় প্রায় শেষ হয়ে গেল। কারণ এরপরে আরসিবির এবারের আইপিএলে আর 6টা ম্যাচ বাকি রয়েছে। সেই 6টা ম্যাচ যদি তারা জিতেও যায় তাদের পয়েন্ট সংখ্যা পৌঁছবে 14 এবং আমার মনে হয় না যে 14 পয়েন্ট নিয়ে এবারের আইপিএলে কোনো দল প্লে অফসে পৌঁছতে পারবে বলে। তো এখনো পর্যন্ত আরসিবির কিন্তু এই আইপিএলটা খুব খারাপ গেছে। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স গতকালকের ম্যাচটা তারা জিতে গেছে, যেভাবেই হোক জিতেছে আরসিবির এগেনস্টে এবং এই জয়ের ফলে তাদের কিন্তু 5টা জয় হয়ে গেল 7টা ম্যাচ থেকে এখনো পর্যন্ত এবারের আইপিএলে এবং 10 পয়েন্ট নিয়ে এবং একটা ভালো রান রেট নিয়ে তারা কিন্তু বর্তমানে আইপিএল এর পয়েন্টস টেবিলে সেকেন্ড পজিশনে রয়েছে। তো গতকালকের কেকেআর ভার্সেস আরসিবি ম্যাচটা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। ম্যাচটার ছোট করে একটা ম্যাচ রিভিউ করার চেষ্টা করব নিজের মতো করে অবশ্যই এই ভিডিওতে। তো প্রথমেই যে ব্যাপারটা দিয়ে শুরু করব সেটা হলো বিরাট কোহলির আউট কন্ট্রোভার্সি। তো গতকালকের ম্যাচে একটা দারুণ বড় কন্ট্রোভার্সি তৈরি হয় বিরাট কোহলির আউটকে কেন্দ্র করে। তো প্রশ্নটা হচ্ছে একটাই, যে বিরাট কোহলি কি গতকালকের ম্যাচে কেকেআর এর এগেনস্টে আউট ছিলেন নাকি ছিলেন না। মেন ব্যাপারটা হচ্ছে বিরাট কোহলি যে বলটায় আউট হয়েছিলেন, হর্ষিত রানা বল করেছিলেন একটা ফুল টস বল, সেই বলটা কি নো বল ছিল নাকি নো বল ছিল না। তো দেখো, তোমাদের রুলটা আগে একটু বোঝাই। আমার যতটা মাথায় ঢুকেছে, আমি যতটা বুঝতে পেরেছি, আমার যেটা মনে হয়েছে প্রপার রুল সেটা আগে তোমাদের এক্সপ্লেন করি এই ভিডিওতে। তো দেখো, তোমরা সবাই জানো যে ব্যাটসম্যানরা যেখানে ব্যাটিং করে ক্রিজের ওপর তাদের একটা পপিং ক্রিজ থাকে, ব্যাটিং ক্রিজ থাকে, একটা লাইন থাকে, দেখেছো নিশ্চয়ই। তো সেই লাইনে ম্যাক্সিমাম ব্যাটসম্যানই কিন্তু দাঁড়িয়ে ব্যাট করে। কোনো কোনো ব্যাটসম্যান লাইনের ভেতরে ঢুকেও ব্যাট করে, আবার কোনো কোনো ব্যাটসম্যান লাইন থেকে অনেকটা এগিয়ে গিয়েও কিন্তু ব্যাট করে। তো এবার ধরো সেই ব্যাটিং ক্রিজ বা পপিং ক্রিজের লাইনের ওখানে দাঁড়িয়ে কোনো ব্যাটসম্যান স্ট্রেট দাঁড়িয়ে অর্থাৎ আপরাইট দাঁড়িয়ে ব্যাট করছে কোনো একটা ব্যাটসম্যান। তো একটা বোলার বল করতে এলো, সে একটা বল করলো, তার ফেলা বলটা পিচ স্পর্শ না করেই ডাইরেক্টলি রিচ করে গেল সেই পপিং ক্রিজের লাইন পর্যন্ত, অর্থাৎ ব্যাটসম্যানের কাছ অব্দি পৌঁছে গেল, রিচ করে গেল, পিচে ড্রপ না খেয়ে ডাইরেক্টলি চলে গেল। তো এবার দেখা হবে যখন বলটা পপিং ক্রিজের ওই লাইন পর্যন্ত রিচ করে গেল তখন দেখা হবে যে বলটা ব্যাটসম্যানের কোমরের ওপরে, যদি কোমরের ওপরে হয় নো বল হবে, যদি কোমরের নিচে হয় নো বল হবে না। সুতরাং মেন কন্ডিশনটা কি? মেন কন্ডিশনটা হচ্ছে কোনো বোলারের ফেলা বল যদি পিচ স্পর্শ না করে পপিং ক্রিজের লাইন পর্যন্ত ট্রাভেল করার পর দেখা যায় যে বলটা ব্যাটসম্যানের কোমরের ওপরে, তবেই সেটা নো বল হবে। যদি কোমরের নিচে হয় তাহলে কিন্তু সেটা নো বল হবে না। গতকালকের ম্যাচে কি হয়েছে বিরাট কোহলির সাথে, যদি তোমরা খেয়াল করো, যে বলটায় বিরাট কোহলি আউট হয়েছিলেন সেই বলটায় কিন্তু বিরাট কোহলি পপিং ক্রিজ বা ব্যাটিং ক্রিজের যে লাইনটা রয়েছে সেখান থেকে অনেকটা এগিয়ে ব্যাট করছিলেন এবং যে বলটায় আউট হন বিরাট কোহলি সেই বলটা কিন্তু তিনি যখন ব্যাটে খেলছিলেন তখন তার শরীর থেকে ব্যাটটা কিন্তু অনেকটা এগিয়ে ছিল। বলটার সাথে ব্যাটটা যখন মিট হয়, মানে ইম্প্যাক্ট পয়েন্ট, পয়েন্ট অফ ইম্প্যাক্ট আর কি, পয়েন্ট অফ ইম্প্যাক্ট যখন হয় তখন কিন্তু বলটা বিরাট কোহলির কোমরের ওপরে ছিল। সেখানে অনেকের মনে হতেই পারে যে বলটা নো বল, বাট মেন রুল তো সেটা নয়। মেন রুল হচ্ছে বলটা পপিং ক্রিজ বা ব্যাটিং ক্রিজের ওই লাইন পর্যন্ত আসার পর দেখতে হবে যে বলটা ব্যাটসম্যানের কোমরের ওপরে না নিচে। পয়েন্ট অফ ইম্প্যাক্টের সময় বল যদি কোমরের ওপরেও থাকে সেটা কিন্তু নো বল দেওয়া যাবে না। বলটাকে আগে ট্রাভেল করতে হবে ওই পপিং ক্রিজের লাইন পর্যন্ত। তো টেকনোলজির সাহায্য নেওয়া হয়, টেকনোলজি থার্ড এম্পায়ার কিন্তু ওখানে দেখেন এবং সেখানে দেখা হয় যে বলটা যদি টেকনোলজির মাধ্যমে দেখা হয় বলটা যদি ট্রাভেল করতো পপিং ক্রিজের ওই লাইন পর্যন্ত তখন কিন্তু বলটা বিরাট কোহলির কোমরের নিচেই থাকতো, সুতরাং সেটা নো বল হতো না। তো এটা একটা ফেয়ার ডেলিভারি ছিল। আরও একটা কথা এখানে বলে দিই, এই আইপিএলে কিন্তু প্রত্যেকটা টিমের যে ব্যাটসম্যানরা রয়েছেন প্রত্যেকটা ব্যাটসম্যানের গ্রাউন্ড থেকে তাদের ওয়েস্ট অর্থাৎ কোমরের হাইট কিন্তু মাপা হয়েছে, ইভেন তাদের টোটাল হাইট, তাদের উচ্চতা সেটাও কিন্তু মাপা হয়েছে এই ধরনের জিনিসগুলোয় সুবিধা পাওয়ার জন্য, এই ধরনের জিনিসগুলোকে ঠিকঠাকভাবে বিচার করার জন্য, ওয়াইড হোক নো বল হোক এই ব্যাপারগুলো কিন্তু দেখার জন্য
আগে থেকে এই হাইট মেজারমেন্ট কিন্তু করে রাখা হয়েছে প্রত্যেকটা ক্রিকেটারের। সেখানে কন্ট্রোভার্সির কোনো জায়গা নেই। বিরাট কোহলিকে যে বলটা করেছিলেন হর্ষিত রানা, ডেফিনেটলি একটা ফুল টস বল ছিল, বাট সেটা কিন্তু ডিপ করছিল, স্লো বল ছিল, সেটা ডিপ করছিল এবং দেখা গেছে টেকনোলজির মাধ্যমে বিরাট কোহলি অনেকটা এগিয়ে এসেছিলেন। পয়েন্ট অফ ইম্প্যাক্টের টাইমে ডেফিনেটলি বলটা তার কোমরের উপরে ছিল, বাট বলটা যদি পপিং ক্রিজের ওই লাইন পর্যন্ত ট্রাভেল করতো তখন কিন্তু বলটা বিরাট কোহলির কোমরের ওপরে থাকতো না, কোমরের নিচেই থাকতো। সুতরাং বলটা কিন্তু জেনুইন বল ছিল, ফেয়ার ডেলিভারি ছিল এবং ওটা কিন্তু আউট ছিল, নো বল কিন্তু ছিল না। তো যাই হোক, এবার ম্যাচের বাকি কথায় আসি। তো প্রথমে আরসিবি টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে আসেন ফিল সল্ট এবং সুনীল নারায়ণ। খুব ভালো শুরু হয় কেকেআর এর। ফিল সল্ট খুব ভালো ব্যাটিং করছিলেন এবং একটা ওভার লকি ফার্গুসনের, সেখানে ফিল সল্ট কিন্তু 28 রান নেন, 4টে 4 মারেন, 2টো 6 মারেন। ভালো শুরু করে কেকেআর, বাট ফিল সল্ট আউট হয়ে যান মোহাম্মদ সিরাজের বলে। ক্যাচ তুলে দেন, রজত পাতিদার ক্যাচ ধরেন এবং 14 বলে 48 রানের একটা ঝোড়ো ইনিংস কিন্তু ফিল সল্ট খেলেন। সুনীল নারায়ণকে খুব ভালো বল করেছে আরসিবির বোলাররা, ভালো প্ল্যান করেছিল, সেই প্ল্যানটা এক্সিকিউটও ভালো করেছে। সুনীল নারায়ণকে কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে দেয়নি আরসিবির বোলাররা। 15 বলে 10 রান করে তিনি আউট হন, যশ দয়ালের বলে আউট হন, কোহলি ক্যাচ নেন। এরপরে অঙ্কুরিশ রঘুবংশীও আউট হয়ে যান। একটা দুর্দান্ত ক্যাচ ছিল ক্যামেরন গ্রিনের, 4 বলে 3 রান করে রঘুবংশী আউট হন, যশ দয়াল আরও একটা উইকেট পান, গ্রিনের একটা দুর্দান্ত এক হাতে ক্যাচ ছিল। এরপরে একটা ছোট পার্টনারশিপ হয় ভেঙ্কটেশ আইয়ার এবং শ্রেয়াস আইয়ারের মধ্যে। ভেঙ্কটেশ আইয়ারও আউট হয়ে যান, ক্যামেরন গ্রিনের বলে লোমড়োর ক্যাচ নেন, 8 বলে 16 রান করেন ভেঙ্কটেশ আইয়ার। এরপর আবার একটা ছোট পার্টনারশিপ হয় শ্রেয়াস আইয়ারের সাথে রিঙ্কু সিং এর। রিঙ্কু সিং বেশ কিছু ভালো শট মারেন, তারপর তিনিও কিন্তু আউট হয়ে যান। 16 বলে 24 রান করেন রিঙ্কু সিং, লকি ফার্গুসনের বলে আউট হন রিঙ্কু সিং, যশ দয়াল ক্যাচ নেন। এরপরে রাসেল নামেন, রাসেলের সাথে শ্রেয়াস আইয়ারের আবার একটা ছোট পার্টনারশিপ হয়। শ্রেয়াস আইয়ার কিন্তু খুব ভালো একটা এন্ড ধরে রেখেছিলেন এবং তিনি হাফ সেঞ্চুরি করেন। হাফ সেঞ্চুরি করার পরই কিন্তু তিনি আউট হয়ে যান। 36 বলে 50 রান করেন, ভালো ইনিংস ছিল। এরপরে রমনদীপ সিং নামেন, রাসেল এবং রমনদীপ সিং এর মধ্যে শেষে একটা ভালো পার্টনারশিপ হয়, যেখানে রাসেল কিন্তু 20 বলে 27 রান করে নট আউট থাকেন। ব্যাটে ভালো বল লাগছিল না, স্ট্রাগল করছিলেন, বাট তাও একটা ভালো ইনিংস কিন্তু আমি বলবো সেই পিচ অনুযায়ী, গতকালকে যা পিচ ছিল ইডেন গার্ডেন্সের ফার্স্ট ইনিংসে, সেই অনুযায়ী কিন্তু একটা ভালো ইনিংস ছিল। 20 বলে 27 রান করে তিনি নট আউট থাকেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, রমনদীপ সিং এর ইনিংসটা কিন্তু গেম চেঞ্জিং ইনিংস ছিল আমার মতে। যেখানে একটা সময় কেকেআর এর স্কোর দেখে মনে ছিল তারা হয়তো 205 বা 10 করতে পারবে, রমনদীপ সিং কিন্তু শেষের দিকে এসে বেশ কয়েকটা বড় শট খেলেন এবং 9 বলে 24 রান করে নট আউট থাকেন, যার ফলে কিন্তু কেকেআর 222 রানে পৌঁছে যায় 20 ওভারের শেষে 6 উইকেট খুইয়ে। 223 রানের একটা টার্গেট কিন্তু আরসিবির সামনে রাখে কেকেআর। রমনদীপ সিং 9 বলে 24 করে নট আউট থাকেন এবং রাসেল 20 বলে 27 করে নট আউট থাকেন। তো আরসিবির বোলারদের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, মোহাম্মদ সিরাজ 4 ওভারে 40 রান দিয়ে একটি উইকেট পান, যশ দয়াল 4 ওভারে 56 রান দেন, 2টো উইকেট পেয়েছিলেন যদিও। লকি ফার্গুসন 4 ওভারে 47 রান দিয়ে একটি উইকেট পান। করণ শর্মা 4 ওভারে 33 রান দেন, ভালো বোলিং করেছিলেন, উইকেট পাননি। ক্যামেরন গ্রিন 4 ওভারে 35 রান দিয়েছিলেন, ভালো বোলিং করেছিলেন, 2টো উইকেটও পেয়েছিলেন। তো এরপর আরসিবি ব্যাট করতে নামে, কোহলি এবং ফাফ ডু প্লেসি ব্যাট করতে আসেন। কোহলি যেমনটা বললাম হর্ষিত রানার বলে আউট হয়ে যান, একটা কন্ট্রোভার্সি তৈরি হয় বলটা নিয়ে, বাট ওটা কিন্তু ফেয়ার ডেলিভারি ছিল, যেটা আমি ভিডিওর শুরুর দিকে অলরেডি বলে দিয়েছি। তো হর্ষিত রানা কোহলিকে আউট করেন, হর্ষিত রানা নিজেই সেই ক্যাচটা নেন ফলো থ্রুতে। এরপরে ফাফ ডু প্লেসিও কিন্তু আউট হয়ে যান বরুণ চক্রবর্তীর বলে এবং ভেঙ্কটেশ আইয়ার একটা খুব ভালো ক্যাচ নিয়েছিলেন। এরপর একটা দারুণ পার্টনারশিপ হয় উইল জ্যাক্স এবং রজত পাতিদারের মধ্যে এবং যেভাবে তারা ব্যাট করছিলেন একটা সময় মনে হচ্ছিল ইজিলি আরসিবি ম্যাচটা কিন্তু জিতে যাবে। 11 ওভারের শেষে আমার যতদূর মনে পড়ছে 2 উইকেট খুইয়ে 137 রানে পৌঁছে গিয়েছিল আরসিবি। ম্যাচটা কিন্তু আরসিবির গ্রিপে ছিল, বাট তারপরেই কিন্তু আন্দ্রে রাসেল বল করতে আসেন এবং একটা ওভারে আন্দ্রে রাসেল 2জন সেট ব্যাটসম্যানকেই কিন্তু আউট করে দেন। উইল জ্যাক্স প্রথমে আউট হন, 32 বলে 55 রান করে রাসেলের বলে, রঘুবংশী ক্যাচ নেন এবং সেই ওভারেই কিন্তু রাসেলের রজত পাতিদারকে তিনি আউট করে দেন এবং ক্যাচ নেন হর্ষিত রানা। উইল জ্যাক্স 32 বলে 55 করেন, রজত পাতিদার 23 বলে 52 করেন। 2টো উইকেট পড়ার পর কিন্তু একটু ব্যাকফুটে চলে যায় আরসিবি, তাও কিন্তু ম্যাচটা আরসিবির গ্রিপে ছিল। তারপরে আবারও একটা ওভার সুনীল নারায়ণ করতে আসেন, সেখানে কিন্তু আরও 2টো উইকেট পড়ে যায় আরসিবির এবং সেখানে আউট হন ক্যামেরন গ্রিন, 4 বলে 6 করে তিনি আউট হন, যেখানে রমনদীপ সিং ক্যাচ নিয়েছিলেন এবং সেই ওভারেই নারায়ণের আউট হয়ে যান মহিপাল লোমড়োর, 3 বলে 4 রান করে তিনি আউট হয়ে যান এবং নারায়ণই কিন্তু ক্যাচটা ধরেন। তো
137-এ 2 থেকে 155-এ 6 হয়ে যায় আরসিবি। তখনও কিন্তু দীনেশ কার্তিক ক্রিজে ডেফিনেটলি ছিলেন এবং সুইয়াস প্রভুদেশাই তাকে কিন্তু ইম্প্যাক্ট সাব হিসাবে নামিয়েছিল আরসিবি। এরপর সুইয়াস প্রভুদেশাইকেও কিন্তু আউট করে দেয় কেকেআর। আউট করেন মেবি হর্ষিত রানা, ইয়েস হর্ষিত রানা কিন্তু আউট করেন প্রভুদেশাইকে। রঘুবংশী ক্যাচ নেন। তারপর নামেন কর্ণ শর্মা। কার্তিকের সাথে কর্ণ শর্মার কিন্তু একটা ছোট পার্টনারশিপ হয়। যতক্ষণ দীনেশ কার্তিক ছিলেন মনে হচ্ছিল আরসিবি কিন্তু ম্যাচটা জিতলেও জিততে পারে, বাট একটা জায়গা আমার মনে হচ্ছিল দীনেশ কার্তিক কিন্তু স্ট্রাইক দিচ্ছিলেন না কর্ণ শর্মাকে, নিজে স্ট্রাইক রাখতে চাইছিলেন, বড় শট মারতে চাইছিলেন, বাট আমার মনে হয় সেটা কিন্তু ভুল ডিসিশন ছিল। কর্ণ শর্মা কিন্তু বেশ ভালোই ব্যাট করতে পারেন, যার প্রমাণটা কিন্তু লাস্ট ওভারে গিয়ে আরসিবি পায়। তো দীনেশ কার্তিক মারার চেষ্টা করছিলেন, তাকেও আউট করে দেন আন্দ্রে রাসেল, এবং আন্দ্রে রাসেল সেখানে দারুণ একটা বল করেন এবং সল্ট কিন্তু ক্যাচ নেন। কার্তিক আউট হয়ে যান 18 বলে 25 রান করে। লোমরোর করেছিলেন 3 বলে 4 রান, সেটা খেয়াল ছিল না, হয়তো বলিনি। তো যাই হোক, এরপরে কর্ণ শর্মা এবং সিরাজ ব্যাট করছিলেন। 1 ওভারে 21 রান বাকি ছিল আরসিবির ম্যাচ জিততে গেলে। মনে হচ্ছিল কেকেআর হয়তো এখান থেকে ম্যাচটা বেরিয়ে যাবে। সেখানেই বল করতে আসেন মিচেল স্টার্ক এবং প্রথম 4টে বলে কিন্তু লাস্ট ওভারটা করতে আসেন মিচেল স্টার্ক। সেই লাস্ট ওভারের প্রথম 4টে বলে কিন্তু 3টে ছক্কা মারেন কর্ণ শর্মা এবং ইকুয়েশন দাঁড়ায় 2 বলে 3। 2 বলে 3 করলে কিন্তু আরসিবি ম্যাচটা জিতে যেত। তারপর কিন্তু মিচেল স্টার্কের বলে কর্ণ শর্মা আউট হয়ে যান এবং ইকুয়েশন দ্বারায় 1 বলে 3। দারুণ একটা ক্যাচ নিয়েছিলেন মিচেল স্টার্ক, নিজেই বল করেছিলেন এবং যেভাবে ট্রাভেল করছিল তার দিকে বলটা দারুণভাবে কিন্তু মিচেল স্টার্ক নিজেই ক্যাচটা নিয়েছিলেন। তো 1 বলে 3 রান বাকি ছিল। লকি ফার্গুসন ব্যাট করতে এসেছিলেন, লাস্ট বলে তিনি ব্যাট চালান, বলে ব্যাট লাগে এবং মনে হচ্ছিল হয়তো 2 রান হবে এবং ম্যাচটা হয়তো সুপার ওভারে যাবে, বাট সেখানে কিন্তু ফিল সল্ট, উড়ন্ত সল্টকে আমরা দেখতে পাই, প্রায় উড়ে গিয়ে বলা যায় তিনি কিন্তু রান আউট করে দেন লকি ফার্গুসনকে এবং শেষ পেশ 1 রানে কেকেআর কিন্তু ম্যাচটা জিতে যায় এবং আরসিবি ম্যাচটা হেরে যায়। কেকেআর এর বোলিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, হর্ষিত রানা 4 ওভারে 33 রান 2 উইকেট পান। মিচেল স্টার্ক 3 ওভারে 55 রান দেন, 1টি উইকেট পান। আমার মনে হয় মিচেল স্টার্ককে এবার বসানোর সময় এসে গেছে, তাকে কিছুটা রেস্ট দেওয়া হোক। যদিও লাস্ট ওভারে 3টে ছক্কা খাওয়ার পর তিনি যে ডিফেন্ড করেছিলেন 2 ওভারে 3 রানটা, সেটা ডেফিনেটলি ক্রেডিট দেওয়ার মতো। বাট কর্ণ শর্মাও যদি মিচেল স্টার্ককে 3খানা ছক্কা মারেন একটা ওভারে, তাহলে আমার মনে হয় মিচেল স্টার্কের এই মুহূর্তে ফর্মটা ডাউনই রয়েছে। মিচেল স্টার্ককে বসে দুষ্মন্ত চামিরাকে ট্রাই করা যেতে পারে নেক্সট ম্যাচ থেকে। তো দেখা যাক কেকেআর ম্যানেজমেন্ট কি করে। মিচেল স্টার্ক কিন্তু ম্যাচটা হারিয়েই দিচ্ছিলেন বলা যায়, জেতা ম্যাচ কেকেআরের, আবার কিন্তু মিচেল স্টার্ক হারিয়ে দিচ্ছিলেন। এর আগেও রাজস্থান রয়্যালসের এগেনস্টে ম্যাচটাও কিন্তু কেকেআর হেরে গেছিল বলা যায় মিচেল স্টার্কের ওভারের জন্যই, কারণ হর্ষিত রানা ইনএক্সপিরিয়েন্স বোলার, বাট মিচেল স্টার্ক একজন এক্সপিরিয়েন্স বোলার, তার থেকে আমরা এক্সপেক্ট করবো তিনি ডেতে ভালো বোলিং করবেন। তিনি যদি প্রচুর রান খেয়ে যান তাহলে আমরা হর্ষিত রানাকে আর কি বলবো। তো বরুণ চক্রবর্তী গতকালের ম্যাচে ভালো বোলিং করেছিলেন, 4 ওভারে 36 রান দিয়ে 1টি উইকেট পান। সুনীল নারায়ণ 4 ওভারে 34 রান দিয়ে 2টি উইকেট পান, গুরুত্বপূর্ণ একটা ওভারে 2টো উইকেট পেয়েছিলেন। সুইয়াস শর্মা ইম্প্যাক্ট সাব হিসাবে কেকেআর এনেছিল, 2 ওভারে 33 রান দেন এবং আন্দ্রে রাসেল 3 ওভারে 25 রান দিয়ে 3টি উইকেট পেয়েছিলেন গতকালকের ম্যাচে। তো গতকালকের ম্যাচে আমার মনে হয় কেকেআর এর হয়ে 2জন গেম চেঞ্জার ছিলেন। একজন অবশ্যই আমার মতে আন্দ্রে রাসেল, যেখানে আরসিবির গ্রিপে ম্যাচ ছিল, একটা ওভারে তিনি 2জন সেট ব্যাটসম্যানকে আউট করে দেন, উইল জ্যাক্স এবং রজত পাতিদারকে। তো আমার মতে তিনি একজন গেম চেঞ্জার ছিলেন। এবং আর একজন যে গেম চেঞ্জার আমার মতে ছিলেন গতকালকের ম্যাচে কেকেআর এর হয়ে, সেটা অবশ্যই রমনদীপ সিং। কারণ একটা সময় কেকেআর 205 বা 210ই করবে মনে হচ্ছিল এবং সেটা যদি করতো কেকেআর তাহলে কিন্তু আরসিবি হয়তো চেস করে দিত। বাট রমনদীপ সিং 9 বলে 24 রান করেন কেকেআর এর হয়ে এবং সেখানে কিন্তু কেকেআর 222-এ পৌঁছে যায়। তো আমার মনে হয় রমনদীপ সিংও একজন গেম চেঞ্জার ছিলেন গতকালকের ম্যাচে কেকেআর এর হয়ে। এছাড়াও সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা এনারাও ভালো বল করেছিলেন। গতকালকের ম্যাচে কেকেআর কিন্তু প্লেইং 11-এ বরুণ চক্রবর্তীকে রেখেছিল, ইম্প্যাক্ট সাব হিসেবে সুয়াস শর্মাকে এনেছিল, বৈভব অরোরাকে আনেনি। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আরসিবি কিন্তু ক্যামেরন গ্রিন কিনেছিল, ইয়াশ দয়ালকে খেলেছিল প্লেইং 11-এ। তো কয়েকটা চেঞ্জ তারা করেছিল। সুয়াস প্রভুদেশাইকে এনেছিল ইম্প্যাক্ট সাব হিসাবে, কিন্তু সেরকম কাজ কিন্তু তারা করতে পারেনি। গ্রিন ভালো বোলিং করেছেন, 2টো উইকেট পেয়েছিলেন। প্রভুদেশাইয়ের থেকে খুব একটা ভালো ইনিংস আমরা দেখিনি, একটা চেষ্টা করেছিলেন অবশ্যই। ইয়াশ দয়ালও কিন্তু 2টো উইকেট পেলেও প্রচুর ইকোনমি হাই ছিল। শ্রেয়াস আইয়ার ভালো ব্যাটিং করলেও গতকালকের ম্যাচে রান করলেও, হাফ সেঞ্চুরি করলেও তার ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। অ্যাটলিস্ট আমার মনে হচ্ছে কয়েক জায়গায় কিন্তু শ্রেয়াস আইয়ার বোলিং চেঞ্জ করতে ভুল করেছেন, বোলার রোটেশনে কিন্তু তার ভুল ছিল। পাওয়ার প্লে যখন আরসিবি ব্যাট করছিল, পাওয়ার প্লে শেষ ওভারে অর্থাৎ 6ষ্ঠ ওভারে
আমার মনে ছিল মিচেল স্টার্ককে কিন্তু দেওয়া উচিত হয়নি, কারণ উইল জ্যাক্স পেসার ভালো খেলেন, পেস বল ভালো খেলেন এবং মিচেল স্টার্ক ভালো ফর্মে ছিলেন না, তা সত্ত্বেও তাকে সেখানে দেওয়া হয় এবং সেখানে কিন্তু উইল জ্যাক্স প্রচুর রান করে নেন। মিচেল স্টার্কের বলে কিন্তু প্রচুর শট মারছিলেন উইল জ্যাক্স এবং সেখান থেকেই কিন্তু মোমেন্টামটা ঘুরে গিয়েছিল, আরসিবি কিন্তু ম্যাচের মধ্যে চলে এসেছিল ভালোভাবেই। রাসেলকে আমার মনে হয়েছিল আরো আগে বল দেওয়া যেতে পারতো, যেখানে সুয়াস শর্মা, সুনীল নারায়ণ ওদের বলে মানে প্রচুর শট মারছিল রজত পাতিদার এবং উইল জ্যাক্স। আমার মনে হয় রাসেলকে কিন্তু আগেই দেওয়া উচিত ছিল বল, কেন জানি না আমার মনে হচ্ছিল রাসেলকে আগে বল দিলে হয়তো তিনি আগেই আউট করে দিতেন উইল জ্যাক্স এবং রজত পাতিদারকে, একটা উইকেট অন্তত পেতো কেকেআর আগে বল দিলে রাসেলকে। তো যাই হোক, দেরি করা হয়েছে রাসেলকে আনতে, বাট যখন আনা হয়েছিল রাসেল কিন্তু নিজের কাজ করেছিলেন এবং দুটো সেট ব্যাটসম্যানকে আউট করে দিয়েছিলেন। এবং আরও একটা জায়গা যেখানে আমার মনে হয়েছে শ্রেয়াস আয়ারের আরও ভালো প্ল্যানিং করা উচিত ছিল, সেটা হচ্ছে লাস্ট ওভারটা মিচেল স্টার্ককে দেওয়া। আমার মনে হয় ওখানে একটু ক্যালকুলেশনে শ্রেয়াস আয়ার ভুল করেছিলেন। 18তম ওভারটা তিনি দেন হর্ষিত রানাকে, 19তম ওভারটা দেন রাসেলকে, 20তম ওভার মানে 20তম ওভারটা দেন স্টার্ককে। আমার মনে হয় এরকম করা যেত, 18তম ওভারটা রাসেলকে দেওয়া যেত, 19তম ওভারটা হর্ষিত রানাকে দেওয়া যেত এবং লাস্ট ওভারটা 20তম ওভারটা কিন্তু আবার রাসেলকে দেওয়া যেত, কারণ রাসেলের একটা ওভার কিন্তু বাকি ছিল, তিনি 3 ওভারই করেছিলেন গতকালকের ম্যাচে। স্টার্ককে লাস্ট ওভারটা দেওয়া আমার মনে হয় খুব বড় একটা ভুল ছিল, কারণ ওখানে যদি কেকেআর ম্যাচটা হেরে যেত, হেরেই প্রায় গিয়েছিল, করণ শর্মা হারিয়েই দিয়েছিল কেকেআরকে। তো যাই হোক, কপাল ভালো ছিল, ওই জন্য জিতে গেছিল কেকেআর গতকালকের ম্যাচে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে গতকাল অর্থাৎ 21শে এপ্রিল দুপুর 3:30 থেকে আইপিএল 2024-এ যে ম্যাচটা ছিল কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ কেকেআর ভার্সেস আরসিবি, এই ম্যাচটার একটা ছোট করে ম্যাচ রিভিউ করার চেষ্টা করলাম এই ভিডিওতে নিজের মতো করে। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।